experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দ্যাট উইল বি দ্য বেস্ট ফর অল। মদ হাতে তুমি পাগল হয়ে গেছো? দেখছো নিরামা, আমি নাকি সব মেনে নেব। আমার সহজ সরল বোকা ছেলে একটা ভিক্ষাবতী পটিয়ে পাটিয়ে নষ্ট করে দিবে, আর আমি কিনা সেটা মেনে নেব? সেলিনার কণ্ঠে প্রবল ক্রোধ। মীরা খিলখিল করে হেসে উঠল। আপনি ড্রিঙ্কসটা নিন আন্টি, দেখবেন সব টেনশন ফুরুত। আমি তো এখন পাখি হয়ে গেছি। আমি পাখি হয়ে আকাশে উড়ে উড়ে মাথা পাগলের মাথায় পৃষ্ঠা ত্যাগ করব। মীরা হাত দিয়ে ওড়ার মতো ভঙ্গি করলো। তার নিজেকে খুব হালকা লাগছে। মেজবাহুর সাহেব চিন্তিত বোধ করছেন। মীরার নেশা হয়ে গেছে, কিন্তু সেটা কি পরিমাণে এখনো বোঝা যাচ্ছে না। সেলিনা বিষাদগ্রস্ত ভাবে বললেন, তুমি দেখি এই মেয়েকে মদ খাইয়ে সর্বনাশ করে দিয়েছ। এখন একে সামলাবে কে? আরে ঠিক হয়ে যাবে, তুমি বরং এটা নাও। মীরা হাত নাড়িয়ে নাড়িয়ে সারা ঘরময় ছুটছে। একটু পরপর এসে আবার গ্লাসে চুমুক দিচ্ছে, সাথে গুনগুন করে গানও গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেলিনা অবাক হয়ে সেটা কিছুক্ষণ দেখলেন। মদ খেলে কি সত্যি এমন আনন্দ হয়? তারও কি খাওয়া দরকার? তামিমের বাবাও তো কেমন নিশ্চিন্তে ঝিমুচ্ছেন। জীবনে আর আছেই বাকি। সেলিনা অত্যন্ত দুঃখী ভাবে হাত বাড়িয়ে বোতলটা নিলেন এবং ঢকঢক করে সেটা নিমিষেই খালি করে দিলেন। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে সেলিনার মনে হলো তিনি সব জিনিস দুটো দুটো দেখছেন। সিঁড়ি দুটো, সিঁড়ির রেলিং দুটো, কোনটা আসল? তিনি ভয়ে ভয়ে সিঁড়ি ধরে আস্তে আস্তে নামলেন। ড্রয়িং রুমের সোফাও দুটো। না না, আসলে এটা সোফা নয়। সেলিনার হঠাৎ মনে হলো এটা সিংহাসন, আর তিনি হলেন কুইন এলিজাবেথ। এই তো সামনে তার সাজানো দরবার। মজলিসে সবাই কেমন তৈরি? তিনি কি আজ রাজ দরবারে আসতে দেরি করেছেন? এই তো শাহী স্টেজে মহামন্ত্রী সাহেব বসে আছেন। তাকে এত খুশি কেন লাগছে? পাশে এটাকে মহামন্ত্রীর বেগম। মহামন্ত্রীর বেগমের কি হয়েছে? তার গালে কপালে এমন হলুদ কেন? আর বাকি সবাই তো শাহী বিরিয়ানি তাকে ফেলেই খাওয়া শুরু করে দিয়েছে। একই কাণ্ড! হায় হায় হায়! সেলিনা আবারও সোফার দিকে ভালো করে তাকালেন। দুটো সিংহাসন, কোনটায় বসবেন তিনি? আচ্ছা, সিংহাসনটা এত উঁচু কেন দেখাচ্ছে? ওহো! সেলিনা আয়েশ করে সোফায় বসলেন। সোফায় কাঁথা মুড়িয়ে হারুন শুয়েছিল। সে বাবা গো বলে চিৎকার দিয়ে উঠল। সেলিনার সেই চিৎকার শুনে আরো আনন্দিত বোধ করলেন। আহ, তার সিংহাসনের প্রাণ আছে। এও দেখি কথাও বলে। ও হো হো হো, কেমন নড়ছেও তো। তিনি ডান হাত উঁচু করে বললেন, ওই সিংহাসন, এক প্লেট শাহী বিরিয়ানি হাজার করো। হারুন গোঙাতে গোঙাতে বলল, ম্যাডাম, ম্যাডাম আমি সিংহাসন না, আমি হারুন। সেলিনার আনন্দ এবার দ্বিগুণ হলো। তিনি পায়ের ওপর পা তুলে নিয়ে বসলেন। সিংহাসন অতি শীঘ্রই শাহী বিরিয়ানি হাজির করো, সাথে এলাহি সালাদ, না হলে গর্দান যাবে তোমার। হারুন ব্যাপার কিছুই বুঝতে পারছে না। সেলিনা ম্যাম এমন আচরণ কেন করছেন? তার উপর বসে তাকে গেলে দেওয়ার কারণ কি? সেলিনা আবারও হাত উঁচু করলেন। সিংহাসন পেয়াদাদের বলো, আজকেই সকল দণ্ডিতদের রাজবন্দি করা হবে। আগে তো বিরিয়ানি খেয়ে নি। হারুন কি বলবে ভেবে পাচ্ছে না। তার দম বন্ধ হয়ে আসছে। সে কি ঝাড়া দিয়ে উঠে পড়বে, নাকি টেকনিক খাটাবে? সে কোন রকম অস্পষ্ট গলায় বলল, আপনি একটু উঠুন মহারানী মা, আমি এক্ষুনি আপনার জন্য শাহী বিরিয়ানি আনছি। সেলিনা হালকা রাগী গলায় বললেন, তোমার এত বড় সাহস! সিংহাসন, তুমি আমায় উঠতে বলো? সেলিনা একটু উঠে দাঁড়ালেন। হারুন চোখের পলকে উঠে দৌড় মারল। এ বাড়িতে তার এক ফোঁটাও শান্তি নেই। ঘুমাতে গেলেও কেউ লুঙ্গি নিয়ে যাচ্ছে, কেউ ওপরে বসে সিংহাসন বানিয়ে দিচ্ছে। ব্যাপারটা কি? সে পেছনে ফিরে তাকালো এবং দেখলো সেলিনাও তার পেছন পেছন দৌড়াচ্ছেন। হারুন ইয়া আল্লাহ বলে রান্নাঘরে ঢুকে পড়ল। পারভিনারা চিকেন ফ্রাই করছিলেন। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভীত গলায় বললেন, কে তুমি? কি চাও? হারুন হাত জোড় করে ইশারায় কিছু বলল তাকে।
তিনি সেটা বুঝতে পারলেন না। ততক্ষণে সেলিনা এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছেন, তার হাতে একটি লম্বা চামচ। তিনি চামচ উঁচু করে বললেন, কই হে পলায়ন করেছ? এখনই যদি ধরা না দাও, এই তরোয়ালে গর্দান নেব তোমার। পারভিনারা আরো ভয় পেয়ে গেলেন। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, আপনি কি কিছু খুঁজছেন? আগে হ্যাঁ, আমার সিংহাসন ঘুরছে, সেখাই এখানে এসেছে আমার শাহী গদি। শীঘ্রই বাইরে আগমন করো। পারভিনারা কিছু বুঝতে না পেরে বেসিনের নিচে হারুনের দিকে তাকালেন। হারুন হাত জোর করে ইশারায় আবারও তাকে কিছু বলল। পারভিনারা কি ঘটেছে কিছুই বুঝতে পারছেন না। তিনি মনে মনে দোয়া পড়তে লাগলেন। সেলিনা চিৎকার দিয়ে এবার বললেন, ওহে বাদী, জবাব দাও, আমার সিংহাসন কই? অতি সত্বর বলো, না হলে গর্দান নেব তোমার, শুলে চড়ানো হবে তোমাকে। পারভিনারা কেঁপে উঠলেন, কাঁদো কাঁদো গলায় বললেন, আমি জানি না, আল্লাহর কসম আমি আপনার সিংহাসন নিইনি। এই যে চিকেন ফ্রাই করেছি, খাবেন? তিনি চিকেন ফ্রাই প্লেটটা সেলিনার সামনে এগিয়ে ধরলেন। তার হাত ঠকঠক করে কাঁপছে। তিনি একাধারে বিড়বিড় করতে লাগলেন, আমি আপনার সিংহাসন নিইনি, আমি আপনার সিংহাসন নিইনি। সিংহাসন দিয়ে আমি করবোটা কি? সিংহাসনে বসার আমার কি দরকার? আমি 2 টাকার গরিব মানুষ। চিকেন ফ্রাই দেখে সেলিনার রাগ যেন আরো বেড়ে গেল। তিনি হুংকার করে উঠলেন, বাদী, তোমার তো সাহস কম না? তুমি সারা দুনিয়া রানীকে এত ছোট ছোট পিসের চিকেন ফ্রাই দেখাও? এক্ষুনি তোমায় রাজবন্দিশালায় বন্দি করা হবে। পেয়াদা পেয়াদা। সেলিনা খপ করে পারভিনারার হাত চেপে ধরলেন। পারভিনারার হাত থেকে এবার প্লেট মেঝেতে পড়ে গেল। তিনি কাঁদতে লাগলেন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, ক্ষমা করুন। বাঁচতে যদি চাও, এক্ষুনি আস্ত মুরগি রান্না করে শাহী থালায় পরিবেশন কর, যাও। পারভিনারা দিচ্ছি বলে মাটিতে বসে পড়লেন। এসব কি হচ্ছে? এরা মা মেয়ে সবগুলোই তো মহা ঝামেলার। সেলিনা মহামন্ত্রী বলে ড্রয়িং রুমের দিকে ছুটলেন। রনির কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, মহামন্ত্রী উঠুন, এই ভরা রাজসভা থেকে আমার সিংহাসন হারিয়ে গেছে, আর আপনি এখানে বসে আয়েশ করে মিষ্টি খাচ্ছেন। উঠুন। রনি বসা ছিল, দাঁড়িয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না। হারুন এসে হাঁপাতে হাঁপাতে তামিমের পাশে বসলো। স্যার 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 আমার জীবন শেষ স্যার, সব শেষ। আপনার মা আমায় সিংহাসন ভেবে নিয়ে তাড়া করছেন। ওনার হয়েছেটা কি? মা আপনাকে তাড়া করছেন? জি স্যার, আমায় সিংহাসন বলে ডাকছেন। সিংহাসন না পেলে গর্দান নেবেন বলছেন। তামিম বিস্মিত চোখে তাকিয়ে আছে। হারুন সাহেবের কথা সে কিছুই বুঝতে পারছেন না। স্যার আমি গেলাম, তিনি আমায় পেলে খবর আছে। আপনি কি ব্যাপারটা একটু দেখবেন? ওহো, কোথায় যে লুকোই। তামিম সেলিনার কাছে আসতেই তিনি তামিমকে খপ করে ধরে ফেললেন। এই তো আমার রাজকুমার বাবা, রাজকুমার। আমি তোমাকে রাজকুমারীর সাথে বিয়ে দেব, আর তোমার ভিখারি স্ত্রীর চুল কামিয়ে এই রাজ্য থেকে তাড়াবো। মহামন্ত্রী সভাসদদের বলুন, সভা প্রস্তুত করা হোক। আমি এক্ষুনি এই ভরা দরবারে রাজকুমারের ভিখারিনী স্ত্রীর মাথা খাওয়াবো। ঘোষণা করে দিন মহামন্ত্রী। রনি অসহায় চোখে তাকিয়ে আছে। ঘটনার আকস্মিকতায় সে স্তব্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার রাজকুমার পুত্র, তার আগে আমার সিংহাসন খুঁজে বের করা হোক। এক্ষুনি রাজ্যে ঢোল পিটিয়ে দাও। আমার সিংহাসন যে খুঁজে দেবে তাকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। 1000। সেলিনা হাত উঁচু করে চামচ নাড়লেন। সবাই মহা উৎসাহে তার দিকে তাকিয়ে, সবার চোখে আনন্দ। ঘটনায় সবাই বেশ মজা পেয়ে গুজুর গুজুর করছে। তামিম দীর্ঘশ্বাস ফেলল। সর্বনাশ, মা ড্রিঙ্কস নিয়েছেন। এখন একমাত্র বাবাই পারবে তাকে নিয়ন্ত্রণ করতে। তামিম ওপরের ঘরের দিকে ছুটল। ঋতু, তুই মাকে একটু দেখ, আমি বাবাকে রাখছি। ওপরের ঘরে এসে তামিমের চোখ আরো ছানা পড়া হয়ে গেল। নীরা টেবিলের উপর উঠে দাঁড়িয়ে হাত নাড়ছে। তার শরীর টলছে, যে কোনো সময় সে পা ফসকে পড়ে যেতে পারে। পাশেই মেজবাহু সাহেব চেয়ারে বসে নিশ্চিন্তে ঝিমুচ্ছেন। তামিম মৃদু গলায় ডাকলো, নীরা, নীরা। নীরা শুনল না। তামিম এগিয়ে গেল।
নীরা, তুমি এখানে কি করছো নীরা? নীরা তামিমের দিকে তাকালো এবং চিৎকার করে বলল, गुलाम की बच्चे, तूने फिर आया? मैं तुझे बाहर डालूंगी, जान से मार दूंगी साला। তামিম নীরার পা দুটো জড়িয়ে ধরল। প্লিজ নীরা, পড়ে যাবে তুমি। সাবধানে নিচে নামো। নীরা উবু হয়ে তামিমের মাথায় কিল বসিয়ে দিল। तेरी माँ ने मुझे क्या कहा? हाँ, वो मुझे खूंटी से दाग कर देगा। अरे वो क्या मुझे दाग देगी, मैं सबको बता दूंगी। तूने मुझे जबरदस्ती शादी की। जबरदस्ती किस भी किया, मेरी इधर भी हाथ लगाया। নীরা প্লিজ কথা বলো না, প্লিজ। বেশি কথা বললে এক্ষুনি বমি হয়ে যাবে। তামিমের কথাও শেষ হলো না, এর মাঝে নীরা তামিমের মাথায় গলগল করে বমি করে দিল। মেজবাহ সাহেব পুরো ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। তিনি তো সামনেই ছিলেন। ঋতু এবার আরো বেশি জোরে ধমকে উঠল। বাবা, আমরা একটা বিয়ে বাড়িতে বেড়াতে এসেছি, আর তুমি কি না ধরে ধরে সবাইকে খারাপ জিনিস খাইয়ে দিলে। মা এখন কি করছে জানো? এখন রনি ভাইকে নিয়ে রাজ্যের উন্নয়ন ফর্দ করছে। উফ, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। বেচারার কাল বিয়ে, অথচ আজ তিনি রাজবন্দী। আচ্ছা, নীরা মেয়েটার কি অবস্থা এখন? ঋতু মুখে আঙ্গুল দিয়ে বলল, আস্তে বাবা, ওনার কথা এখনো কেউ জানে না। মায়ের কাণ্ডতেই সারা বাড়ি তুলকালাম অবস্থা। তাকে প্লেন লেমন জুস দিতে বলো, একটু বেশি সল্ট অ্যাড করে, তাতে বমি হবে। বমি হয়ে গেলেই তারপর শরীর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। আর মাকে কি করব? তাকে কি সামলাবে? মেজবাহ সাহেব বিছানার পাশ ফিরে শুয়ে গায়ে চাদর টেনে নিলেন। ঋতু, তোর মা একবারের জন্য নিজেকে মহারানী ভেবে খুশি হচ্ছে। তার এই সুন্দর অনুভূতিটাকে নষ্ট করে দেওয়া কি ঠিক হবে? তাছাড়া বেচারি তো কারো ক্ষতি করছে না। সবাই যখন মজা পাচ্ছে, এমন চলুক না। তার মানে তুমি যাবে না মায়ের কাছে? মেজবাহ সাহেব জবাব দিলেন না। ঋতু উঠে দাঁড়ালো। ওদিকে ভাইয়া নীরাপু কি করছে কে জানে। নীরাপুর বমি কি কমেছে? এমনিতেই বাড়ির সবাই জানে নীরাপু ঘুমিয়ে, তাই বলে কতক্ষণ? আরেকবার গিয়ে চেক করা দরকার। ভাইয়া একা কিভাবে সামলাচ্ছে কে জানে। ঋতু দরজা পর্যন্ত গেল না। মেজবাহ সাহেব ডাকলেন, ঋতু, তোর মায়ের পাশে পাশে একটু থাকিস। রানী মানুষ, বুঝিসই তো, এটা ওটা দরকার লাগবে। এই তুই বরং একটা কাজ কর, একটা মুকুট কালেক্ট করে ফেল, তোর মাকে পরিয়ে দে। বেচারি যাও একটু রানী হলো, তাও মুকুট নেই। আমার তো তোর মায়ের জন্য বুক ফেটে যাচ্ছে। তো শুয়ে শুয়ে বুক ফাটাচ্ছ কেন? তুমি এসেই মাকে মুকুট পরিয়ে দাও। রানীর রাজ্য অভিষেক রাজার হাতেই হোক। ঋতুকে অবাক করে দিয়ে মেজবাহ সাহেব উঠে পড়লেন। চল তাহলে আমি মুকুটটা দিই। হীরের মুকুট হলে কেমন হয়? বেচারি কখনো তো সাত করে দামি কিছু চাইনি, এই প্রথম রানী সাজছে। আচ্ছা, জুয়েলার্স কি খোলা পাওয়া যাবে? তুই বরং ড্রাইভারকে নিয়ে চলে যা ঋতু। ঋতু বিড়বিড় করে বলল, সবারই তো নেশা হয়ে গেছে দেখছি। পারভিন আন্টি আর কেন বাদ থাকবো? ওনাকেও একটু দেওয়া যাক। তিনি তো আজ তো মুরগি ফ্রাই করা নিয়ে ভয় আত্মরা হয়ে আছেন। চিং নিলে হয়তো ওনার ভয়টা কাটবে। ঋতু দরজায় কয়েকটা টোকা দিয়েও চুপ করে দাঁড়িয়ে রইল। তামিম কথা না বলে ফোনে টেক্সট করলো। ভেতরে আসবি? ঋতু ইয়েস লিখে টেক্সট পাঠালো। ঘরের বাতিটা নেভানো, আবছা আলো ঘরে। খুব সাবধানে ভেতরে এসে ঋতু প্রায় থমকেই গেল। তুই গোসল করছিস নাকি ভাইয়া? 3 বার বমি করেছে, একবার মাথায়, 2 বার বুকে। নেশা কি কেটেছে কিছু? একটুও না, বরং বাড়ছে। ঘুমিয়ে গেলে বোধহয় ঠিক হয়ে যেত। নীরা খাটে উপর হয়ে শুয়ে গান গাইছে। তার হাঁটু অবধি নগ্ন পা ভাঁজ করে সে দোলাচ্ছে। পিঠের ব্লাউজ অনেকটাই খোলা, শাড়ি নেমে গেছে বেশ। তিনি এখন ঠিক কি করছেন? চেঞ্জ করে দে ওনাকে, ভিজে কাপড়ে জ্বর বেঁধে যাবে। তামিম জবাব দিল না। তোর কি লজ্জা লাগছে? তামিম হ্যাঁসূচক মাথা নাড়ল। দেখ ভাইয়া, মাতাল বউ বড় বিপজ্জনক বস্তু। একে হাত ছাড়া করলেই মহাবিপদ। তার উপর তোর আবার কাজ কাটা সুন্দরী, তোকেই সামলাতে হবে। তামিম ঋতুর হাত চেপে ধরল। আমি পারবো না ঋতু, কি সব আচরণ করছে। এখন সেজেছে ঐশ্বরিয়া রায়। কখন কোন ভুল হয়ে যায় আমার, তুই থেকে জানা ঋতু। ঋতু তামিমের হাত ছাড়িয়ে দিল। আমি থাকবো মানে?
তোর বউ খেয়েছে এটা তো তোর উপর বর্তায়, তুই সামলাবি, খবরদার এভাবে তাকাবি না। যখন বউ খেলো তখন কই ছিলি তুই? তামিম অসহায় চোখে তাকিয়ে আছে। দেখ, আমি বাবার সাথে মায়ের জন্য মুকুট কিনতে যাচ্ছি, আমি পারবো না। মায়ের জন্য মুকুট? মাই প্রথম রানী হলো, বাবা হীরের মুকুট পরিয়ে রাজ্য অভিষেক করবে মায়ের। তামিম মুখটা আরো কাঁদো কাঁদো করে ফেলল। তুই তোর বউয়ের সাথে আছিস ভাইয়া, এমন মুখ করছিস যেন বাঘের সাথে আছিস, তাও তোর ব্র্যান্ড নিউ বউ, যা একটু আদর টাদর করে ঘুম পাড়িয়ে দে। আমার নিজের ব্যালেন্স নেই ঋতু, মাথার ঠিক নেই ওর, ভুল টুল কিছু হয়ে যায় যদি। ঋতু একদম আওয়াজ না করে দরজা খুলল। ভুল হলে হবে, এত ভয় পাওয়ার কি আছে? তুই কি সাধু সন্ত নাকি যে ভুল করা যাবে না? সুযোগ যখন পেয়েছিস ভুলটা করেই ফেল। তুই যে কি বলিস না ঋতু। আমি ঠিকই বলি ভাইয়া, জীবনে বেশি ভালো আর সহজ সরল হওয়া একদম ঠিক না। দেখ, বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেলে প্রথমে আমরা কোন বাঁশটা কাটি? সব থেকে সোজা সুন্দর বাঁশটা। জীবনেও এরকম বেশি সোজা মানুষই এরকম সোজা বাঁশটা খায়। সো এত ভালো হবার কোনো দরকার নেই। তামিম বিমর্ষ দৃষ্টিতে ঋতুর দিকে তাকিয়ে রইল। বেস্ট অফ লাক ভাইয়া, কিছু লাগলে বলিস আমাকে। ঋতু বেরিয়ে গেল। তামিম নিঃশব্দে দরজাটা বন্ধ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। নীরা এখন খুব মনোযোগ দিয়ে গান গাইছে, চেঞ্জ করা দরকার ওর। তামিম কাছে গিয়ে আলতো করে হাত রাখলো নীরার মাথায়। নীরা উঠে দাঁড়িয়ে পড়ল। তার শাড়ি খুলে গেছে একেবারে। সে গুনগুনিয়ে উঠল, हल्की हल्की मुलाकातें थी, दूर दूर से बातें थी, धीरे धीरे क्या हो गया है मैं क्या कहूँ। গান বন্ধ, তোমার কাপড় কোথায় রাখো বলো, আমি বদলে দিচ্ছি। হিন্দি কথা বন্ধ। तू मेरे कपड़े को टच मत कर, मैं खुद करूँगी। सर। তামিম সরে দাঁড়ানোর সুযোগ পেল না। এর আগে নীরা শাড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল, পেটিকোটটা অনেক ওপরে তুলে দিল। তামিম চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। এরা প্লিজ, তোমার এখন হুঁশ নাই, আমি করে দিচ্ছি বললাম তো। নীরা কাপড়টা আরো টেনে নিল উপরে। मेरी बदन, मेरी होश, मुझे जो अच्छा लगे वो मैं करूँगा। तू कौन है? हाँ, ओ तू मेरे को लूट लिया है। हाँ हाँ, मैं तो गया। নীরা কাঁদতে লাগলো। কেঁদো না নীরা, নীরার কাদার কি হলো? উফ, এই নিয়ে কয় রাউন্ড কাঁদলে বলতো তো। তামিম পাশে বসলো নীরার। নীরা প্রায় জাপটে ধরলো তামিমকে। তামিমের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। तेरी माँ को मैं सब कुछ बता दूंगी, सब। तू तू ही तो सबका मूल है। तूने मेरे को। তামিম ফিসফিস করে বলল, এত কাছে এসো না নীরা, এত কাছে এসো না। নীরা হেসে ফেলল। क्यों क्यों नहीं आऊंगी? कुछ होता है क्या? তামিম উঠে দাঁড়িয়ে পড়ল। নীরা চোখে অন্য ইশারা। নীরা ব্লাউজের অনেকটাই নামিয়ে ফেলল। সে খুব মোলায়েম ভাবে তামিমের কাছে এসে কাঁধে হাত রাখলো। তপ্ত নিঃশ্বাস পড়ছে তার। তুমি এক্ষুনি গিয়ে বিছানায় বসো, আমি তোমাকে। তামিমের কথা শেষ হলো না, নীরা তার ঠোঁট ডুবিয়ে দিল তামিমের ঠোঁটে। তামিম চোখ বন্ধ করে নিল। বাইরে জানালা দিয়ে হরেক রকম বাতির আলো ঘরে এসে যেন আবারও ফিরে যাচ্ছে। ঘরের আবছা অন্ধকারে নীরা যেন আরো ঘনিষ্ঠ হচ্ছে। একটু পর পরে আলো ঝলকানিতে লতানো শরীর চোখ পুড়িয়ে দিচ্ছে তামিমের। তামিম ফিসফিস করে বলল, আমি কোনো সাধু সন্ত নই নীরা, আমি খুব কাছের সাধারণ মানুষ, দোষ গুণে মেশানো, বুঝতে পেরেছো? নীরার ঘুম ভাঙলো লাবণী চিৎকারে। আমার আজ বিয়ে নীরা, অথচ দেখো বিয়ের সব কাজ আমি করছি, সারা রাত জাগলাম, সকালের নাস্তাও আমি বানালাম, আর তুমি কিনা ঘুমোচ্ছ। এই বিয়ের তাহলে দরকারটা কি ছিল? আমার তো মনে হয় আমি যেদিন মারা যাব সেদিনও আমায় গোসল টোসল করে কাফন পরে রেডি হয়ে মরতে হবে। ওহো, কবরে নেমেই মরতে হবে মনে হয়। তোমরা তো আমাকে কবরে নামতেও সুযোগ পাবে না। নীরা শোয়া থেকে উঠে বসলো। সারা শরীর ব্যথা হয়ে আছে তার, হাত পা কিছুই নাড়ানো যাচ্ছে না, কোমরের ধারটা ছিটে যাচ্ছে যেন। কটা বাজে ভাবি?